নমস্কার, 5টার 5 স্পেশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। 5টার 5 স্পেশালির শুরুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রাজনৈতিক খবর এক নজরে আপনাদের দিয়ে দেবো। জানেন তো আপনারা গত কয়েকদিন ধরেই বঙ্গভঙ্গ হবে এই ইস্যু নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তার কারণ এক এক রকম বিজেপি সাংসদদের এক একজনের এক এক রকম মন্তব্য। যেখানে সুকান্ত মজুমদার তিনি প্রস্তাব দিচ্ছেন যে উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে উত্তর পূর্বের সঙ্গে উত্তরবঙ্গকে মিশিয়ে দেওয়া হোক। আবার নিশিকান্ত দুবে বিজেপি বিধায়ক তিনি বলছেন মালদা মুর্শিদাবাদের সঙ্গে বিহারের 3 জেলা মিশিয়ে একটা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হোক। বাংলা ভাগ চাইছে বিজেপি। আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, না, বাংলা ভাগ চায় না বিজেপি, তবে অনুপ্রবেশ রুখতেই হবে। ওটা আপনার ব্যক্তিগত মত। ভারতীয় জনতা পার্টি পরিষ্কার স্ট্যান্ড, আমরা বঙ্গভঙ্গ, বাংলা ভাগ, ইউটি, আলাদা রাজ্য এসব চাই না। দলগতভাবে আমি বলতে পারি হিন্দু পলায়ন রুখতে অবিলম্বে অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করতে হবে। উত্তরবঙ্গের বঞ্চনা নিরসনে অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারকে কাজ করতে হবে। ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করে বিএসএফ, এনআইএ এবং সবার সাহায্য নিয়ে কেন্দ্র রাজ্য যৌথভাবে হিন্দুদের হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর কাজ করবে। আর এদিকে বিধানসভায় আজ মুখ্যমন্ত্রীর বক্তব্যে বঙ্গভঙ্গ ইস্যু। কি বললেন মুখ্যমন্ত্রী বঙ্গভঙ্গ প্রসঙ্গে? কি বললেন? ভোট এলেই বাংলা ভাগের কথা উঠে আসে। আর কি বললেন? আমার সঙ্গে রয়েছেন উজ্জ্বল প্রতিনিধি। সরাসরি উজ্জ্বল, আজ বিধানসভায় বঙ্গভঙ্গ ইস্যু উঠে এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। কি বললেন তিনি? দেখো, এই যে তুমি যেরকম বলছিলে যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু বিজেপির বেশ কয়েকজন নেতাদের তাদের যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছিল। কখনো যে এই যে বঙ্গভঙ্গের যে উস্কানি বলে এটাকে মনে করা হচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অন্দরে বললেন যে যখনই ভোট আসে তখনই এই বঙ্গভঙ্গ শুধু নয়, এই বিচ্ছিন্নতাবাদী রাজনীতি, এই বঙ্গভঙ্গের কথা, এগুলো কিন্তু বারবার করে সামনের সারিতে নিয়ে আসা হয়। এবং এর বিরুদ্ধে কিন্তু তিনি বলেছেন যে এটা কিন্তু কখনোই করা যাবে না। এর বিরুদ্ধে দরকার হলে রাস্তায় নামবেন তিনি। বাংলাকে ভাগ করা এটা কখনোই মেনে নেওয়া যাবে না। এটা শুধুমাত্র উত্তরবঙ্গের বিষয় নয়, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পুরো বাংলার মানুষ কিন্তু এর বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয় বাংলার মানুষ জানেন। এবং সেই হিসেবে তিনি একদম রবীন্দ্রনাথ ঠাকুরের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের দৃষ্টান্ত টেনে তিনি বলেছেন যে এর বিরুদ্ধে লাগাতার আন্দোলন করবেন। তিনি বলেছেন বিধানসভায় বিষয়ে চর্চা, বিধানসভায় ভোটাভুটি, এই বিষয়ে তিনি যেমন বলেছেন, একই সঙ্গে বলেছেন যে বঙ্গভঙ্গ রোধ করার বিষয়, যে তাদের যে বক্তব্য, তাদের যে একদম সিদ্ধান্ত, তিনি বলে দিলেন যে কোনোভাবেই বাংলা ভাগ করা যাবে না। এবং সেই বঙ্গভঙ্গ কীভাবে রুখে দিতে হয় সেটা বাংলার মানুষ জানে। শুধুমাত্র উত্তরবঙ্গের মানুষ নয়, দক্ষিণবঙ্গের মানুষও কিন্তু একই সঙ্গে তারা প্রত্যেকে কিন্তু এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাস্তায় নামবেন, আন্দোলনে নামবেন। ফলত এই বিষয় নিয়ে কিন্তু তিনি স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন যে বঙ্গভঙ্গ যে বক্তব্যটা, বঙ্গভঙ্গের যে ছক, তিনি কখনোই সেটা সমর্থন করেন না, এর বিরোধিতা করছেন এবং প্রয়োজনে রাস্তায় নেমে সেই আন্দোলন করবেন। ধন্যবাদ উজ্জ্বল। তবে ওই যে দুই বিজেপি সাংসদের মন্তব্য, বক্তব্য, তারপর থেকেই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই প্রসঙ্গ উঠে আসছে। যেমন আমরা জানি যে বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তিনি গ্রেটার কোচবিহারের দাবি করছিলেন যে কোচবিহার তো রাজ্যের অংশ কোনো কালেই ছিলই না। আবার কামতাপুর পৃথক কামতাপুরের দাবি উঠলো। এবার পৃথক কামতাপুরের দাবি কারা তুললো? কি দাবি তাদের? আমার সঙ্গে রয়েছেন শান্তনু। পৃথক কামতাপুরের দাবি তুলছে স্টেট ডিমান্ড কাউন্সিল। কি দাবি? প্রথম দিন থেকে কিন্তু এই দাবিতে কিন্তু সশস্ত্র আন্দোলনের রাস্তায় গিয়েছিলেন জীবন সিংহ। 2003 সালে যখন ভুটানের সেনা অভিযান হয় তারপর থেকে কিন্তু কার্যত অন্তর্ধানে ছিলেন জীবন সিংহ। কোথায় ছিলেন এই নিয়ে কিন্তু গোয়েন্দা সূত্রে বিভিন্ন সময় বিভিন্ন জায়গার অবস্থানের কথা জানানো যায়। এবং পরবর্তীতে যেটা দেখা যায় 23 সালে কিন্তু জীবন সিংহ কিন্তু অস্ত্র নামিয়ে রেখে কেন্দ্রের সঙ্গে শান্তি আলোচনায় আছেন। মূলত দাবি ছিল যে আলাদা কামতাপুর রাজ্য তাকে দিতে হবে। এই মর্মে কিন্তু 5 দফা দাবি নিয়ে আলোচনায় বসেন জীবন সিংহ কেন্দ্রের সঙ্গে, এবং সেই আলোচনায় কিন্তু উপস্থিত ছিল স্টেট ডিমান্ড কাউন্সিল যারা রয়েছেন, কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল সেই সদস্যরা। এখনো পর্যন্ত যা খবর 6 বার কিন্তু কেন্দ্রের সঙ্গে আলোচনা হয়েছে জীবন সিংহের, এবং সেই প্রতিটি আলোচনায় কিন্তু উপস্থিত ছিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির সদস্যরা।
তাদের যেটা বক্তব্য যে ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রের সঙ্গে জীবন সিংহ এবং স্টেট ডিমান্ড কমিটির আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসছে, মৌখিক আলোচনা হয়ে গেছে, এখন শুধুমাত্র কামতাপুর রাজ্য ঘোষণার অপেক্ষা মাত্র। অর্থাৎ তারা অপেক্ষা করছেন যে আগামী 15ই আগস্ট আসছে, তার আগে হয়তো প্রধানমন্ত্রী এই রাজ্যের ঘোষণা করে দেবেন, সেই প্রত্যাশা নিয়েই কিন্তু তারা আছেন, অর্থাৎ দিন গুনছেন। শান্তনু, একটু জানার চেষ্টা করবো, আজ তাদের প্রেসিডেন্ট বক্তব্য পেশ করছেন এবং তারা আজ এ বিষয়ে সরব হচ্ছেন, তারা কি ঠিক এই সময়টাই বেছে নিচ্ছেন প্রেক্ষিতের কথা ভেবে? দেখো, বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন দিক থেকে দেখা যাচ্ছে যে আলাদা রাজ্যের দাবি উঠছে, যদি বিজেপির তরফ থেকে দেখা যাচ্ছে বা অনন্ত মহারাজও বিভিন্ন সময় দাবি তুলছেন। স্টেট ডিমান্ড কমিটি তাদের বক্তব্য, তারা কিন্তু জীবন সিং এর সঙ্গে কেন্দ্রের আলোচনার দিকেই তাকিয়েছিলেন। আগামী আগস্ট মাস আসছে, অর্থাৎ 15ই আগস্ট, সে সময় অনেক রকম ঘোষণা করে, সেই ঘোষণার অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন। তারা এখন প্রকাশ্যে এসেছেন এবং আলোচনায় বসেছিলেন নিজেদের মধ্যে, যেখানে বিহারের একটা অংশ থেকে শুরু করে নিম্ন অসমের একটা অংশ পর্যন্ত তাদের যারা সদস্য রয়েছেন, বুদ্ধিজীবী রয়েছেন, তাদের সকলকে তারা আলোচনায় বসেছিলেন। সেই আলোচনায় সিদ্ধান্ত হয়েছে, জীবন সিং এর সঙ্গে কেন্দ্রের যে আলোচনা হয়েছে, চুক্তি যদি রূপায়িত না হয় 15ই আগস্টের মধ্যে, তাহলে কিন্তু তারা এই দাবি পূরণের জন্য এবার আন্দোলনের পথে যাবেন, বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তারা। ধন্যবাদ শান্তনু। যে দাবিটা করা হচ্ছে সেটা হচ্ছে আসাম, নর্থ বেঙ্গল এবং বিহারের একটা অংশ, পূর্ণিয়া ডিস্ট্রিক্ট, যে অবিভক্ত পুরো পূর্ণিয়া ডিস্ট্রিক্ট, 4টা ডিস্ট্রিক্টে ভাগ হয়েছে এখন। এই অবিভক্ত পূর্ণিয়া ডিস্ট্রিক্ট আর আসামের নিম্ন আসাম এবং নর্থ বেঙ্গলে এটা একটা ডিস্ট্রিক্ট মিলে আমরা একটা কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল তৈরি করেছি। তাড়াতাড়ি এটা আশা করছি, যখন তখন গভর্নমেন্ট ইচ্ছা করলে এটাকে করতে পারে, যে জীবন সিংহকে মূল স্রোতে ফেরাতে হবে। জীবন সিংহের সঙ্গে গভর্নমেন্টের আলোচনা একদম ফাইনাল পর্যায়ে, এখন শুধু এগ্রিমেন্ট বাকি। প্রধানমন্ত্রী যখন তখন এগ্রিমেন্ট করতে পারে, আমরা আশা করি আগামী 15ই আগস্ট আমরা আশা করছি এটা যাতে কার্যকরী হয় এবং জীবন সিংহ এবং ডিএল কোচ এরা দুজনে মূল স্রোতে ফিরে আসুক। কামতাপুরের দাবি নিয়ে আশাবাদী স্টেট ডিমান্ড কাউন্সিল, এদিকে আবার আশা হারাচ্ছে জিএনএলএফ। পাহাড়ে তাই বোধহয় বিজেপি জিএনএলএফ এর দূরত্ব আরো বাড়ছে, ফাটল বড় হচ্ছে, চওড়া হচ্ছে এবং পাহাড়ে আবার একবার কালো পতাকা, পাহাড়ে কালো পতাকা, পাহাড়ের রাজনীতি অন্য খাতে বইছে। পার্থপ্রতিম প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে, বলতে পারবেন পার্থপ্রতিম? দেখো, একেবারে তাই। দেখো, আমরা জানি যে 2009 সাল থেকে টানা 4 বার কিন্তু বিজেপি এখান থেকে সাংসদ জিতে এসেছে দার্জিলিং আসন থেকে, এবং প্রতিবারই আমরা দেখে এসেছি এনডিএর অন্যতম জোটসঙ্গী হলো জিএনএলএফ। এবারও নির্বাচনে কিন্তু জিএনএলএফ বিজেপিকে সমর্থন করে। এবং তারপর আমরা যেটা দেখলাম যে গত পরশু জিএনএলএফের যে শহীদ দিবস ছিল, সেই শহীদ দিবসের মঞ্চ থেকে জিএনএলএফ সুপ্রিমো মনকে সিং পরিষ্কার ঘোষণা করেন যে প্রায় বহু বছর হয়ে গেল আর বিজেপিকে তারা জিতে আসছে, কিন্তু যে প্রতিশ্রুতি বিজেপি দিচ্ছে তা কিন্তু একটাও বাস্তবায়িত হয়নি। এমনকি সদ্য যে লোকসভা নির্বাচন গেল, তার আগে শিলিগুড়ির কাউখালীর মঞ্চ থেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন গোর্খাদের যে সমস্যা, সেই সমস্যা সমাধানের পথে। কিন্তু তারপরও বেশ কয়েক মাস কেটে গেছে, লোকসভার অধিবেশনও শুরু হয়েছে, কিন্তু তাদের যে দাবি অর্থাৎ যে পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন, সেই বিষয়ে কিন্তু নীরব কেন্দ্র, নীরব দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তার। এবং তারই প্রতিবাদে এবার তারা আন্দোলন তীব্র করার ডাক দিয়েছে এবং ইতিমধ্যেই আজ থেকে তাদের যে দলীয় কার্যালয় রয়েছে, সেই দলীয় কার্যালয় অর্থাৎ জিএনএলএফের দলীয় কার্যালয়ে তাদের দলীয় পতাকার পরিবর্তে আজ কিন্তু তারা ওড়ালো কালো পতাকা। এবং এই কালো পতাকা পাহাড়ের বিভিন্ন অংশে, গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন অংশে কিন্তু তারা এই কালো পতাকা ওড়াবে প্রথম পর্যায়ে, এবং তারপর বাড়ি বাড়িতে তারা কালো পতাকা ওড়াবে। এইভাবেই কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে, বিজেপি সরকারের বিরুদ্ধে তারা যে আন্দোলনে নামছে। এবং মনকে সিং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে শুধু তাদের এই আন্দোলনে শুধু জিএনএলএফ একা হলেই চলবে না, পাহাড়ে যারা অন্যান্য রাজনৈতিক দলগুলি রয়েছে অর্থাৎ অনিত থাপার বিজেপিএম কিংবা অজয় রেওয়ার্ডের হামরো পার্টি বা বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা, সকলকে এক হয়ে বিভিন্ন পাহাড়ের বুদ্ধিজীবী থেকে শুরু করে বিভিন্ন অরাজনৈতিক সংগঠন সকলকে এক হয়ে রাস্তায় আন্দোলনে নামতে হবে। তারা একটা নির্দিষ্ট টাইম ফ্রেম বেঁধে দিয়েছে যে আগামী জানুয়ারির মধ্যে যদি পাহাড়বাসীকে যদি ভালো খবর, খুশির খবর না দিতে পারে কেন্দ্র, তারা দিল্লির কাছে যাবে না। আয়দার দিল্লি থেকে কেন্দ্রকে ঘোষণা করতে হবে, নয়তো দিল্লির কোনো নেতৃত্বকে পাহাড়ে এসে ঘোষণা করতে হবে। নইলে কিন্তু যে 2025 জানুয়ারি পর্যন্ত তারা সময়সীমা বেঁধে দিয়েছে, এর মধ্যে যদি কোনো 2025 জানুয়ারি পর্যন্ত সময়সীমা ডেডলাইন বেঁধে দিয়েছে জিএনএলএফ। ধন্যবাদ পার্থপ্রতিম।
जो इश्यूज है, जो नरेंद्र मोदी जी ने भाषण में दिया था, गोरखा का समस्या का समाधान, जो इश्यूज रखा है गोरखा जाति के इश्यूज में, उसमें पहल होना चाहिए। आप नाराज है, खुश नहीं है लोग, इतने साल हो गए, क्या हुआ? क्या मिला? एमपी का जिम्मेवारी क्या है? जिस चीज के लिए जीता हुआ है उसमें काम करिए। একদিন শুটিং বন্ধ মানে কত কত টাকার ক্ষতি, অনেক, অঙ্কটা অনেক। শুধু তাই নয়, টেকনিশিয়ান যারা তাদের প্রত্যেক দিন তারা টাকা নিয়ে ঘরে ফেরেন। একদিন শুটিং বন্ধ মানে তারা মাথায় হাত দিয়ে বসে আছেন, আজ কি নিয়ে ফিরবেন, জট কাটবে। সরাসরি স্টুডিও পাড়া থেকে সেই ছবি দেখাবো বিরতির পর, সঙ্গে থাকুন।